আসসালামু আলাইকুম। রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের বন্ধন দেখতে পাই। ফ্রেন্ডশিপ বন্ধন, ভাই ভাইয়ের মধ্যে বন্ধন, ভাই বোনের বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন। এই বন্ধনগুলো আমরা আমাদের নিজেদের প্রয়োজনে তৈরি করি। তোমরা জানো, মানুষ সামাজিক জীব। মানুষ কখনো একা বসবাস করতে পারে না। মানুষ কারো না কারো উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার ভিত্তিতেই বা এই নির্ভরশীলতার কারণেই একজন মানুষ আরেকজন মানুষের সাথে বিভিন্ন ধরনের বন্ধন গঠন করে নিজেদেরকে ভালো রাখার জন্য। আমাদের পৃথিবীতে যে মৌলিক পদার্থগুলো রয়েছে, তোমরা জানো এখন পর্যন্ত প্রায় 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। তোমরা জেনে অবাক হবা যে এই মৌলগুলো কিন্তু নিজেদেরকে ভালো রাখার জন্য একটি মৌল আরেকটা মৌলের সাথে বন্ধন তৈরি করে। এখন এই মৌলগুলোর ভালো থাকাটা কী জিনিস? কিভাবে এই মৌলগুলো ভালো থাকবে? এই মৌলগুলো কেন বন্ধন তৈরি করে? সহজ কথায় যদি আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি, তাহলে বলা যায় এই মৌলগুলো স্থিতিশীল থাকার জন্য একজন আরেকজনের সাথে বন্ধন তৈরি করে। এখন এই স্থিতিশীল বা এই স্থিতিশীলতা কী জিনিস? স্থিতিশীলতা হচ্ছে একটি আরামদায়ক অবস্থা, একটি রিল্যাক্স অবস্থা। চলো এবার আমরা স্থিতিশীল অবস্থাটাকে বোঝার জন্য দুটো চিত্র দেখি। তোমরা আমার দুই পাশে দুটি চিত্র দেখতে পাচ্ছ। আমার ডান দিকে একটি চিত্র এবং বাম দিকে একটি চিত্র। তোমরা যদি ডান দিকের চিত্রটির দিকে তাকাও, তাহলে দেখবা এই চিত্রটি খুব ডেঞ্জারাস, খুব নড়বড়ে অবস্থা, যে কোনো সময় ভেঙে যেতে পারে। বাট আমার বাম দিকের চিত্রটি তোমরা যদি দেখো, তাহলে দেখবা এই চিত্রটি খুব মজবুত কাঠামো এবং এটি সহজে ভেঙে পড়ার মতো না। তাহলে এবার বলো, এই দুটি চিত্রের মধ্যে কোন চিত্রটির অবস্থা তোমাদের কাছে বেশি স্থিতিশীল মনে হচ্ছে? আমার ডান দিকের চিত্রটি না আমার বাম দিকের চিত্রটি? অবশ্যই বাম দিকের চিত্রটি। কারণ বাম দিকের চিত্রটি একটি মজবুত কাঠামো। আমাদের মৌলগুলো ঠিক এইরকমই একটি শক্ত কাঠামো পাওয়ার জন্য একটি মৌল আরেকটা মৌলের সাথে বিভিন্ন ধরনের বন্ধন তৈরি করে, আর এই বন্ধনকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো আমাদের আজকের ভিডিওর টপিকটি হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের খুঁটিনাটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা কি হতে পারে? বন্ধন, তোমরা যখনই এই বন্ধন শব্দটি পাবা, এই বন্ধন শব্দের অর্থ হচ্ছে শক্তি। এই বন্ধন শব্দের অর্থ হচ্ছে শক্তি। তাহলে রাসায়নিক বন্ধনের সংজ্ঞা হচ্ছে যে শক্তির সাহায্যে একটি মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত থাকে, সেই শক্তিটিকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। যেমন পটাশিয়াম একটি মৌল এবং ফ্লোরিন একটি মৌল। এই দুইটা মৌল পরস্পর যুক্ত হয়ে KF বা পটাশিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করে। এই যৌগটিতে পটাশিয়াম এবং ফ্লোরিন এরা যে শক্তির সাহায্যে পরস্পরের সাথে যুক্ত রয়েছে, সেই শক্তিটির নামে হচ্ছে রাসায়নিক বন্ধন। তো আমরা একটু আগে জেনেছি যে মৌলগুলো স্থিতিশীল কাঠামো অর্জন করার জন্য একটি মৌল আরেকটি মৌলের সাথে বিভিন্ন ধরনের বন্ধন তৈরি করে। এখন আমরা জানব একটি মৌল কিভাবে স্থিতিশীল হয়, বা একটি মৌলের স্থিতিশীলতা আমরা কিভাবে বুঝব। একটি মৌল স্থিতিশীল আছে বা স্থিতিশীল নেই, এটা আমরা জানবো কিভাবে। চলো এবার আমরা কয়েকটি মৌলের ইলেকট্রনিক ডায়াগ্রাম দেখি। আমরা এখন দুটি মৌলের ইলেকট্রনিক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তোমরা সবাই জানো যে প্রতিটি পরমাণুর তার বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো সাজানো থাকে। আমরা যদি প্রথম মৌলটির ইলেকট্রনিক ডায়াগ্রাম দেখি, তাহলে বুঝতে পারবো যে এখানে দুটি শক্তি স্তর রয়েছে এবং প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 1, 2, 3, 4টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ এই মৌলটির ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং পরবর্তী কক্ষপথে 4টি ইলেকট্রন। দ্বিতীয় মৌলটির ইলেকট্রনিক কাঠামোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে এই মৌলটার ক্ষেত্রেও দুটি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে দেখতে পাচ্ছি 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি ইলেকট্রন। অর্থাৎ এই মৌলটির ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8।
আমরা কিন্তু এখনো জানি না যে আসলে এই মৌল দুটি কি। তোমরা যারা পরমাণুর গঠন অধ্যায়টি ভালো করে পড়েছো তারা অবশ্যই জেনে গেছো যে আসলে এই মৌল দুটি আসলে কি। একটি মৌল স্থিতিশীল আছে কিনা এটা আসলে বোঝা যায় মৌলগুলোর ইলেকট্রনগুলো কিভাবে সাজানো আছে তার উপরে। স্থিতিশীলতার শর্তানুসারে কোনো একটা মৌলের যদি একটি মাত্র কক্ষপথ থাকে তাহলে সেই কক্ষপথে দুটি ইলেকট্রন থাকলে সেই মৌলটি স্থিতিশীল থাকে, এবং কোনো মৌলের যদি একাধিক কক্ষপথ থাকে তাহলে সেই মৌলটির সর্বশেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটি স্থিতিশীল থাকে। আমি আবার মনে করে দিচ্ছি, যদি কোনো মৌলের একটি মাত্র কক্ষপথ থাকে তাহলে সেই মৌলটি স্থিতিশীল হতে গেলে সেখানে দুটি ইলেকট্রন থাকতে হবে, কারণ আমরা জানি প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকে। ঠিক একইভাবে যদি কোনো মৌলের একাধিক কক্ষপথ থাকে তাহলে সেই মৌলের সর্বশেষ কক্ষপথটি দেখতে হবে। সেই সর্বশেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে আমরা বলবো সেই মৌলটি স্থিতিশীল রয়েছে। এখন তোমাদেরকে এই দুটি মৌলের ইলেকট্রনের ডায়াগ্রাম দেখে বলতে হবে কোন মৌলটি স্থিতিশীল আছে অথবা কোন মৌলটি স্থিতিশীল নেই। তোমাদের কাছে কি মনে হচ্ছে, প্রথম মৌলটি কি স্থিতিশীল? অবশ্যই না, কেননা এই মৌলের দুটি কক্ষপথ রয়েছে। আমরা জানি একাধিক কক্ষপথ থাকলে আমাদের সর্বশেষ কক্ষপথে দেখতে হবে। আমাদের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে, সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে সেই মৌলটি স্থিতিশীল হয়। তার মানে আমাদের প্রথম মৌলটি স্থিতিশীল না। এবার দ্বিতীয় মৌলটি দেখো, তোমাদের কাছে কি মনে হচ্ছে দ্বিতীয় মৌলটি কি স্থিতিশীল? অবশ্যই স্থিতিশীল, কেননা এই মৌলটির সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে, ম্যাজিক নাম্বার। এখন আমরা দেখব আসলে এই মৌল দুটি কি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম মৌলটিতে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন, অর্থাৎ এই মৌলটিতে মোট 6টি ইলেকট্রন রয়েছে। আমরা জানি একটি মৌলে যতগুলো ইলেকট্রন থাকে তার পারমাণবিক সংখ্যা তত, অর্থাৎ প্রথম মৌলটির পারমাণবিক সংখ্যা 4 + 2 6। 6 কোন মৌলের পারমাণবিক সংখ্যা তোমরা অবশ্যই জানো, কার্বন। তার মানে আমাদের প্রথম মৌলটি হচ্ছে কার্বন। আমাদের দ্বিতীয় মৌলটিতে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, অর্থাৎ এই মৌলটিতে মোট 10টি ইলেকট্রন রয়েছে। তো এই মৌলের পারমাণবিক সংখ্যা তাহলে অবশ্যই 10। এবার বলো 10 কোন মৌলের পারমাণবিক সংখ্যা? নিয়ন। অর্থাৎ এই মৌলটি হচ্ছে আমাদের নিয়ন। নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস। তোমরা সবাই জানো আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে সেই নিষ্ক্রিয় গ্যাসগুলো সবগুলো স্থিতিশীল, কারণ কেননা প্রতিটি নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তো আমরা মৌলের স্থিতিশীলতা এবং একটি মৌল কিভাবে স্থিতিশীল থাকে সেটা আমরা ডিটেলস জানলাম। তাহলে আমরা দেখলাম স্থিতিশীলতার 2টি নিয়ম রয়েছে। যদি কোনো মৌলের একটি মাত্র কক্ষপথ থাকে এবং সেখানে 2টি ইলেকট্রন থাকে তাহলে আমরা বলবো সেই মৌলটি স্থিতিশীল। 2টি ইলেকট্রন দ্বারা কোনো মৌল স্থিতিশীল হওয়ার এই নিয়মকে বলা হয় 2 এর নিয়ম। এই নিয়মকে বলা হয় 2 এর নিয়ম, অর্থাৎ এটাকে ইংরেজিতে বলে ডুপ্লেট রুল। ডুপ্লেট রুল। 2টি ইলেকট্রন দ্বারা কোনো মৌল স্থিতিশীল হওয়াকে বলা হচ্ছে ডুপ্লেট রুল। ঠিক একইভাবে 8টি ইলেকট্রন দ্বারা কোনো মৌলের স্থিতিশীল হওয়াকে বলা হচ্ছে, এই নিয়মকে বলা হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম, ইংরেজিতে বলা হচ্ছে অক্টেট রুল। অক্টেট রুল। অক্টেট শব্দটি অক্টোপাস থেকে এসেছে। অক্টোপাসের 8টি পা, এই জন্য এই নিয়মকে অক্টেট রুল বলা হয়। তো আমরা মৌলের স্থিতিশীলতা এবং একটি মৌল কিভাবে স্থিতিশীল অবস্থায় থাকে সেই বিষয়ে ডিটেলস জানলাম। এখন আমরা জানবো রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। রাসায়নিক বন্ধন আসলে কত প্রকার? আমাদের রসায়ন বিজ্ঞানে বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন আমরা দেখতে পাই। এর মধ্যে উল্লেখযোগ্য বন্ধনগুলো হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন। আমাদের আজকের এই ভিডিওটি আয়নিক বন্ধনের উপরে সীমাবদ্ধ থাকবে। এর পরের ভিডিওতে আমরা সমযোজী বন্ধন নিয়ে ডিটেলস আলোচনা করব। আর সন্নিবেশ বন্ধনটি এসএসসি সিলেবাসে এটা নিয়ে কোনো আলোচনা নেই। তোমরা যখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে উঠবা তখন এই বন্ধন সম্পর্কে তোমরা বিস্তারিত জানবা।
তাহলে চলো আমরা এখন আয়নিক বন্ধন নিয়ে বিস্তারিত জানব। আয়নিক বন্ধন, পৃথিবীতে এত নাম থাকতে এই বন্ধনের নাম আয়নিক বন্ধন কেন? তোমাদের মধ্যে অবশ্যই প্রশ্ন আসতে পারে। তুমি যদি আয়নিক শব্দটির মানে বুঝো তাহলে আয়নিক বন্ধন সম্পর্কে তুমি একটা চমৎকার আইডিয়া আগেই পেয়ে যাবা। আয়নিক শব্দটি এসেছে আয়ন থেকে। আয়নিক শব্দটি এসেছে আয়ন থেকে। তোমরা পরমাণুর গঠন অধ্যায়ে আয়ন সম্পর্কে বিস্তারিত জেনেছ। আমি একটু সংক্ষিপ্ত আকারে এই বিষয়টি তোমাদেরকে আবার মনে করে দেওয়ার চেষ্টা করব। আয়ন কি? আয়ন হচ্ছে আমাদের যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর উপরে যদি চার্জ থাকে, পরমাণুর উপরে যদি চার্জ থাকে, অর্থাৎ চার্জযুক্ত যে পরমাণু তাকেই আমরা আয়ন বলি। তো আমরা জানি যে চার্জ দুই প্রকার, একটি হচ্ছে প্লাস চার্জ আর একটি হচ্ছে মাইনাস চার্জ। তাহলে কোনো পরমাণুর উপরে পজিটিভ চার্জ থাকতে পারে, আবার কোনো পরমাণুর উপরে নেগেটিভ চার্জ থাকতে পারে। কোনো মৌলের উপর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে আমরা তাকে বলি ক্যাটায়ন, আবার কোনো মৌলের উপর যদি ঋণাত্মক চার্জ থাকে তাহলে আমরা তাকে বলতে পারি অ্যানায়ন। এখন আয়নিক বন্ধনের নামটি কেন আয়নিক রাখা হয়েছে? আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমাদের মৌলগুলো সর্বপ্রথম আয়নে পরিণত হবে, এরপর তারা পরস্পর বন্ধন তৈরি করবে। এখন কোনো একটি মৌল আয়নে কিভাবে পরিণত হয় চলো আমরা খুব সংক্ষেপে সেটা দেখার চেষ্টা করি। তো আমরা পরমাণু এবং আয়ন এই দুটো বিষয়ে একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। মনে করো কে একটি পরমাণু, তাহলে এর আয়ন কি হবে? যে আমরা জানি এই পরমাণুর উপরে যখন চার্জ আসবে, ধরো এর উপরে আমি প্লাস চার্জ দিলাম, তাহলে এটি এখন আর পরমাণু না, এটি হবে পটাশিয়ামের একটি আয়ন। আবার ধরো আমি ক্লোরিন একটি পরমাণু নিলাম, ক্লোরিন মানে একটা ক্লোরিন পরমাণুকে বোঝায়, আর Cl এর উপরে যদি মাইনাস চার্জ থাকে তাহলে এটি এখন আর ক্লোরিন পরমাণু না, এটি এখন ক্লোরাইড আয়ন। তো ধনাত্মক আয়নকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন, আর ঋণাত্মক আয়নকে আমরা বলি হচ্ছে অ্যানায়ন। এখন এই পটাশিয়াম কিভাবে K প্লাসে পরিণত হয় এবং ক্লোরিন কিভাবে Cl মাইনাসে পরিণত হয় সেটা আমরা দেখব। আমাদের এই পৃথিবীতে যে 118টি মৌলের পরমাণু রয়েছে, তোমরা জানো যে এই পরমাণুগুলো মোট চার্জ 0, কারণ পরমাণুর উপরে কোনো চার্জ থাকে না। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পরমাণুতে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ প্লাস। তো একটা পরমাণুর মধ্যে ঋণাত্মক চার্জের ইলেকট্রন রয়েছে, আবার ধনাত্মক চার্জের প্রোটন রয়েছে, তারপরও তার চার্জ কেমনে শূন্য হয়? এর কারণ হচ্ছে কোনো একটি পরমাণুর কেন্দ্রে যতগুলো ধনাত্মক চার্জের প্রোটন থাকে, এর বাইরের কক্ষপথে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জের ইলেকট্রন থাকে, অর্থাৎ সমান সংখ্যক প্লাস চার্জ সমান সংখ্যক মাইনাস চার্জকে নিষ্ক্রিয় করে দেয়। এই জন্য একটি পরমাণুর মোট চার্জ হচ্ছে 0। কিন্তু আমাদের আয়নগুলোর চার্জ রয়েছে। আমরা জানি যে কোনো একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হয়, আবার কোনো একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়। অর্থাৎ আয়নিক বন্ধনে কোনো একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে আয়নে পরিণত হবে এবং এর পরে তারা বন্ধন তৈরি করবে। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন আদান প্রদান করে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হচ্ছে আয়নিক বন্ধন। আমাদের যে পরমাণুগুলো রয়েছে এই পরমাণুগুলো মোটামুটি দুই ধরনের, ধাতব পরমাণু এবং অধাতব পরমাণু। আমাদের ধাতুগুলো সবসময় ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতুগুলো সবসময় ইলেকট্রন গ্রহণ করে। তার মানে আরেক কথা আমরা বলতে পারি যে আয়নিক বন্ধনটি ধাতু এবং অধাতুর মধ্যে গঠিত হয়। চলো আমরা এবার একটা উদাহরণের মাধ্যমে আয়নিক বন্ধনকে বোঝার চেষ্টা করি। যেহেতু আয়নিক বন্ধনটি একটু ধাতু এবং একটু অধাতুর মধ্যে গঠিত হয়, তাহলে আমরা একটা ধাতু নিব এবং একটা অধাতু নিব। তোমাকে যদি কখনো বলে যে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে কিভাবে বন্ধন তৈরি হয়, সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে কিভাবে বন্ধন গঠিত হয়, তো সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে অবশ্যই আয়নিক বন্ধন গঠিত হবে, কেননা সোডিয়াম ধাতু এবং ক্লোরিন অধাতু। আমরা ধাতু অধাতু চিনব কি করে? ধাতুগুলোর সর্বশেষ কক্ষপথে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন থাকে এবং অধাতুগুলোর সর্বশেষ কক্ষপথে 4 থেকে 7টি ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন বিন্যাস না করে তুমি সহজে ধাতুকে বুঝতে পারবা।
ধাতুগুলোর নামের শেষে আম শব্দটি থাকে। সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, বেরিয়াম, রেডিয়াম প্রভৃতি ধাতু, কারণ এদের প্রত্যেকটি নামের শেষে আম শব্দটি রয়েছে। তাহলে আমাদের সোডিয়ামটি একটি ধাতু এবং ক্লোরিনটি অধাতু। এখন এদের মধ্যে কিভাবে আয়নিক বন্ধন গঠিত হবে? কোনো একটি বন্ধন গঠন করার পূর্বে যে মৌলগুলো বন্ধন তৈরি করছে তাদের ইলেকট্রন বিন্যাস তোমাকে সর্বপ্রথম লিখতে হবে। তো আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখি। আমরা জানি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1। ইলেকট্রন বিন্যাস তোমরা পরমাণু গঠন অধ্যায়ে ভালো করে পড়েছো। অর্থাৎ সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 6 2 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে। আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। অর্থাৎ ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 6 2 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। মৌল দুটির ইলেকট্রন বিন্যাস দেখে আমরা কি বুঝতে পারছি? সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। এবার বলো, সোডিয়াম এবং ক্লোরিন এই দুটি কি স্থিতিশীল পরমাণু? কখনোই না, কারণ এদের কারোর শেষের কক্ষপথে ম্যাজিক নাম্বার 8 নেই। এখন আমরা এই মৌল দুটির ইলেকট্রনিক ডায়াগ্রাম আঁকবো। তো আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে। অপরদিকে ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। যেহেতু সোডিয়াম এবং ক্লোরিন কেউ স্থিতিশীল না, তাহলে এই মৌল দুটি এখন স্থিতিশীলতা অর্জনের জন্য একে অন্যের সাথে বন্ধন তৈরি করবে। এখন সোডিয়াম কিভাবে স্থিতিশীল হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের বাইরে একটি মাত্র ইলেকট্রন। এখন সোডিয়াম দুইভাবে স্থিতিশীল হতে পারবে, ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন ত্যাগ করে। প্রথমে আমরা দেখব ইলেকট্রন গ্রহণ করে সে স্থিতিশীল হতে পারছে কিনা। সোডিয়াম পরমাণু যদি স্থিতিশীল হতে চায় তাহলে তার বাইরে 8টি ইলেকট্রন রাখতে হবে, অর্থাৎ তার ইলেকট্রন রয়েছে একটি। ইলেকট্রন গ্রহণ করে সে যদি স্থিতিশীল হতে চায় তাহলে তার আরও 7টি ইলেকট্রন লাগবে। এখন 7টি ইলেকট্রন পাওয়া কিন্তু চারটিখানি কথা না, 7টি ইলেকট্রন পেতে গেলে তাকে 7টি পরমাণুর কাছে যেতে হবে। 7টি পরমাণুর কাছে কি বলতে হবে, আমাকে একটি ইলেকট্রন দাও, তুমি একটি আমাকে ইলেকট্রন দাও, তুমি একটি আমাকে ইলেকট্রন দাও। 7টি পরমাণুকে ম্যানেজ করা খুব একটা সহজ বিষয় না। তার মানে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামের পক্ষে স্থিতিশীল হওয়া খুব কঠিন কাজ। এবার সে দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করবে যে ইলেকট্রন ত্যাগ করে সে স্থিতিশীল হতে পারে কিনা। তো সোডিয়ামের বাইরে একটি ইলেকট্রন রয়েছে, তো সে যদি সহজে ইলেকট্রনটা কাউকে দিয়ে দেয় তাহলে তার বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জন হবে। তো আমাদের পরমাণুগুলো খুবই স্মার্ট, তারা সবসময় স্মার্ট কাজটি করতে পছন্দ করে। তাই সোডিয়াম স্থিতিশীল হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ করার পরিবর্তে ইলেকট্রন ত্যাগ করবে। অপরদিকে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। এখন এর পক্ষে স্থিতিশীল হতে গেলে হয় ইলেকট্রন ত্যাগ করতে হবে, না হয় ইলেকট্রন গ্রহণ করতে হবে। এ যদি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল হতে চায় তাহলে একে 7টি ইলেকট্রন ত্যাগ করতে হবে এবং এই 7টি ইলেকট্রন নেওয়ার জন্য তাকে 7টি পরমাণুর কাছে যেতে হবে, তাকে 7টি পরমাণুর কাছে রিকোয়েস্ট করতে হবে। তো এই কাজটিও খুব কঠিন কাজ, 7 জনকে ম্যানেজ করা। যেহেতু আমাদের পরমাণুগুলো স্মার্ট, সেক্ষেত্রে ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করার পরিবর্তে ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হবে, কেননা তার বাইরে কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। সে যদি তার একটি মাত্র ইলেকট্রন কারোর কাছ থেকে পায় তাহলে সে স্থিতিশীল হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম একটি পরমাণু ত্যাগ করে সে স্থিতিশীল হবে এবং ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল অবস্থা অর্জন করবে। এই জন্য সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে যে একটি ইলেকট্রন রয়েছে সেই একটি ইলেকট্রন সে ত্যাগ করবে, এই ইলেকট্রন সে ত্যাগ করবে এবং ক্লোরিন সেই ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করবে। এখন সোডিয়াম এবং ক্লোরিন ইলেকট্রন আদান প্রদান করার পর এদের ডায়াগ্রামটি কেমন দেখাবে চলো এবার সেটি দেখি।
তো যেহেতু সোডিয়াম পরমাণুটি একটি ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন এবং শক্তি স্তর দুটি বিলুপ্ত হবে। অর্থাৎ সোডিয়ামের প্রথম কক্ষপথে দাঁড়াবে 2টি ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে হবে 8টি ইলেকট্রন। ঠিক একইভাবে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন ছিল। সোডিয়ামের ইলেকট্রনটি যদি ক্লোরিন গ্রহণ করে তাহলে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন দাঁড়াবে। তো আমরা জানি সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে, কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করলে সে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং কোনো মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এইটাকে আমরা, এই সোডিয়াম আয়নকে আমরা একটি ব্র্যাকেটের মাধ্যমে রাখতে পারি এবং ক্লোরিন আয়নকে আমরা আরেকটি ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। এই পজিটিভ চার্জটি ব্র্যাকেটের ভিতরেও রাখা যায় আবার বাইরেও রাখা যায়। তাহলে এটি এখন সোডিয়াম আয়নে পরিণত হয়েছে এবং এই ক্লোরিনটি এখন ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। তো এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এই দুটি এখন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে একটি যৌগে পরিণত হবে এবং সেই যৌগটি হচ্ছে NaCl। তো কোনো একটি আয়নিক বন্ধনকে যদি তোমাকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে বলে তাহলে এইভাবে তোমাকে ডায়াগ্রাম দিয়ে দেখাতে হবে। এই ইলেকট্রনিক ডায়াগ্রামের পরিবর্তে আরও একভাবে আয়নিক বন্ধনকে লেখা যায়, সেটি হচ্ছে ইলেকট্রন ডট স্ট্রাকচার। চলো এবার আমরা ইলেকট্রন ডট স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আয়নিক বন্ধনকে ব্যাখ্যা করা যায় সেটা জানার চেষ্টা করি। ইলেকট্রন ডট স্ট্রাকচার, ইলেকট্রন ডট অর্থাৎ ইলেকট্রনগুলোকে কোনো বিন্দুর মাধ্যমে দেখানো। আমরা আয়নিক বন্ধনের ডায়াগ্রামে দেখেছি যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, অর্থাৎ একটি মৌলের সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন আরেকটি মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনে যায়। এখানে মেইন ফ্যাক্টরটি হচ্ছে বাইরের কক্ষপথে ইলেকট্রনের আদান প্রদান, ভিতরের কক্ষপথে যে ইলেকট্রন রয়েছে সেগুলোর কোনো ভূমিকা নেই। কাজে আমরা যদি এই ভিতরের ইলেকট্রনগুলোকে না দেখিয়ে শুধুমাত্র বাইরের কক্ষপথের ইলেকট্রনকে আদান প্রদান দেখাই তাহলে সেইটিকে বলা হচ্ছে ইলেকট্রনিক ডট ডায়াগ্রাম। ইলেকট্রনিক ডট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ সেই ইলেকট্রনকে আমি এই ডট দ্বারা প্রকাশ করলাম। এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে, এই 7টি ইলেকট্রনকে আমি 7টি ক্রস দ্বারা দেখাই, 2, 4, 6 এবং 7। সোডিয়ামের ইলেকট্রন এবং ক্লোরিনের ইলেকট্রন যেন একই রকম দেখতে না হয়, এই জন্য আমরা সোডিয়ামের ইলেকট্রনটাকে ডট দিয়ে দেখাচ্ছি এবং ক্লোরিনের ইলেকট্রনগুলোকে ক্রস দ্বারা দেখিয়েছি। এখন আমাদের আয়নিক বন্ধনে কি হয়, সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করবে এবং এই ইলেকট্রনটা কে নেবে, ক্লোরিন পরমাণু গ্রহণ করবে। যদি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। এখন সোডিয়ামের ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করলে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন দাঁড়াবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে এবং ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। এই দুইটি আয়ন পরস্পর যুক্ত হয়ে NaCl যৌগ গঠন করে। এইভাবে আয়নিক বন্ধনকে ইলেকট্রন ডট স্ট্রাকচারের মাধ্যমে সহজে দেখানো যায়। এবার আমরা ইলেকট্রন ডট স্ট্রাকচারের মাধ্যমে আরেকটি আয়নিক বন্ধন ব্যাখ্যা করব। আমরা এখন জানব ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের মধ্যে কিভাবে বন্ধন তৈরি হয়। ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের মাধ্যমে কিভাবে বন্ধন তৈরি হয়। তা আমরা জানি যে ম্যাগনেসিয়াম একটা ধাতব পরমাণু, এর শেষে আম রয়েছে, এবং ক্লোরিন একটি অধাতব পরমাণু। ধাতু পরমাণু এবং অধাতব পরমাণুর ক্ষেত্রে সবসময় আয়নিক বন্ধন গঠিত হয়। কোনো মৌলগুলোর বন্ধন ব্যাখ্যা করার পূর্বে এই মৌল দুটির ইলেকট্রন বিন্যাস করা জরুরি। তাহলে আমরা ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 6, 2, 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 6, 2, 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 5, 2, 7টি ইলেকট্রন। তো দেখা যাচ্ছে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। তার মানে ম্যাগনেসিয়াম যদি স্থিতিশীলতা অর্জন করতে চায় তাহলে তাকে 2টি ইলেকট্রন ত্যাগ করতে হবে, এবং ক্লোরিন যদি স্থিতিশীল হতে চায় তাহলে তাকে 1টি ইলেকট্রন গ্রহণ করবে। আমরা যদি ডট স্ট্রাকচারের মাধ্যমে এটি দেখাই তাহলে ম্যাগনেসিয়াম তো ডট স্ট্রাকচারে শুধুমাত্র সর্বশেষ
কক্ষপথে ইলেকট্রনগুলো দেখানো হয়, সর্বশেষ কক্ষপথে ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রন রয়েছে। সর্বশেষ কক্ষপথে ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রন রয়েছে। এই 2টি ইলেকট্রনটা আমরা এভাবে দেখাচ্ছি। আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। ক্লোরিনের ইলেকট্রনগুলোকে আমরা ক্রস চিহ্ন দ্বারা দেখাচ্ছি। তো ক্লোরিনের শেষের কক্ষপথে 4টা, 6টা এবং 7টি ইলেকট্রন রয়েছে। এখন স্থিতিশীলতা অর্জন করার জন্য ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করবে এবং ক্লোরিন স্থিতিশীল হওয়ার জন্য 1টি ইলেকট্রন গ্রহণ করবে। এখানে একটা সমস্যার সৃষ্টি হবে। ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু ক্লোরিন শুধুমাত্র 1টি ইলেকট্রন নিতে পারবে। ম্যাগনেসিয়াম যে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন তার 1টি নিতে পারবে। তাহলে ম্যাগনেসিয়ামের আরেকটি ইলেকট্রন কি হবে? এক্ষেত্রে ক্লোরিন 1টি ইলেকট্রন নিয়ে স্থিতিশীল হতে পারছে, কিন্তু ম্যাগনেসিয়াম তো স্থিতিশীল হতে পারছে না। তখন এটার সলিউশন ওরা কিভাবে করবে? তখন ম্যাগনেসিয়াম বলবে, যেহেতু ক্লোরিনের 1টি মাত্র ইলেকট্রন দরকার এবং আমি ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করব, তাহলে তুমি তোমার মতো আরও একটি ক্লোরিনকে নিয়ে আসো। অর্থাৎ আরও একটি ক্লোরিন আসবে। তো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন। এখন ম্যাগনেসিয়ামের এই 2টি ইলেকট্রন, একটি ইলেকট্রন এই ক্লোরিন গ্রহণ করবে এবং একটি ইলেকট্রন এই ক্লোরিন গ্রহণ করবে। অর্থাৎ ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রন গ্রহণ করার জন্য 2টি ক্লোরিন পরমাণু এক্ষেত্রে এগিয়ে আসবে। তাহলে ইলেকট্রন আদান প্রদান করার পর এদের অবস্থাটা কেমন দাঁড়াবে? তাহলে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে আমরা যে ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়, যেহেতু সে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, কাজে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে। এবং 2টি ক্লোরিন 1টি করে ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এভাবে 2টি ক্লোরিনকে আলাদা আলাদা না দেখিয়ে আমি একসাথে 2টি ক্লোরিনকে দেখাতে পারি। যেমন প্রতিটি ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন ছিল। এখন তারা করছে কি, 1টি ইলেকট্রন গ্রহণ করে তারা স্থিতিশীল হয়েছে। কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন। এই জন্য এদের সামনে 2 দিচ্ছি। তাহলে প্রতিটি ক্লোরিন 1টি করে ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে এরা মাইনাস আয়নে পরিণত হয়েছে। অর্থাৎ Mg এবং Cl পরস্পর যুক্ত হয়ে MgCl 2টি Cl2 যৌগ গঠন করে। তো এইভাবে একটি ধাতব পরমাণু এবং একটি অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। আশা করি এই ভিডিওটি দেখার পর আয়নিক বন্ধনে তোমার আর কোনো সমস্যা থাকার কথা না। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওয়ে আমরা সমযোজী বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এসএসসি পর্যায়ে এই সমযোজী বন্ধন খুবই গুরুত্বপূর্ণ। এই সমযোজী বন্ধন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। তো সমযোজী বন্ধনকে পরিষ্কারভাবে বোঝার জন্য অবশ্যই দ্বিতীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।